ন্যাচুরালিজম, আরো সঠিক উচ্চারণে ন্যাচুরালিজম, ওরা লিসমে বলে। জুল দো গোঁকুর 1870 সালে তাহার মৃত্যুর মাস 2-3 পূর্বে তাহার ভ্রাতা এদমো দো গোঁকুরকে তাহাদের দুইজনের নিত্য অভ্যস্ত প্রমেনাদ সিলাসি এর অর্থাৎ নিস্তব্ধ ভ্রমণের সময়েতে হঠাৎ বলিয়াছিলেন, লোকে আমাদের যত খুশি অস্বীকার করিতে পারে, তবে একদিন সকলকে মানিতেই হইবে যে আমরাই জেরমিনি লাসের্তো লিখিয়াছি, এবং এই জেরমিনি এমন এক বিশেষ ছাঁদের উপন্যাস যাহা আমাদের পর রিয়ালিজম, ন্যাচুরালিজম এর নামে যাবতীয় যাহা কিছু লেখা হইতেছে সেগুলির ছক মডেল হিসেবে কাজ করিতেছে। এই অভিব্যক্তির ন্যায় আর কিছুই তেমন যুক্তিসঙ্গত হইতে পারে না, যেহেতু গোঁকুর ভ্রাতৃদ্বয় দ্বিতীয় সাম্রাজ্যের সগদ ইয়াপির সকল বাস্তবধর্মী তথা রিয়ালিস্ট উপন্যাসকারদের মধ্যে প্রায় সর্বশেষে দেখা দিয়াছিলেন, এবং ইহাতে তাই অন্যান্যদের তুলনায় প্রচলিত বাস্তব ধর্মের মতবাদের বিবিধ মানসলক্ষ্য একমাত্র তাহাদেরই পক্ষে সম্পূর্ণরূপে উপলব্ধি করা সাধ্য হইয়াছিল, যথা বালজাকের সমাজতাত্ত্বিক সোসিওলজিক উপন্যাস পুঙ্খানুপুঙ্খরূপে ও সুশৃঙ্খলিতভাবে তথ্য চয়নের প্রতি নজর, যাহার মূল ফ্লোবেয়ারের ধরনে ছবিত্বের প্রতি একাগ্র দৃষ্টি, আর দৈনন্দিন জীবনযাত্রা হইতে চরিত্র আহরণ, যেমনটি সফ্লেরি চাহিয়াছিলেন, যেখানে তাহাদের গোঁকুর ভ্রাতৃদ্বয়ের পূর্বগামীরা তাহাদের নিজ নিজ লক্ষ্য বিষয় সঠিক সুষ্ঠুভাবে কবজা করিতে বা সম্পাদন করিতে পারেন নাই, অর্থাৎ বালজাকের রোম্যান্টিসিজম, ফ্লোবেয়ারের কবিত্ববৃত্তি আর সফ্লেরির সাধারণ তথ্য আগ্রহ, বলা যায় তাহাদের প্রত্যেকেরই নিজের নিজের বাধা হইয়া দাঁড়ায়। সেখানে গোঁকুররা উহাদের ওইসব লেখকদের লক্ষ্যের আদর্শের শেষ সীমা পর্যন্ত গিয়াছিলেন। ইহারা ওই সকল আদর্শের দিক হইতে যেভাবে কাজ করিয়াছেন তাহা দেখিলেই পড়িলেই সুস্পষ্ট অভিধানে বুঝা যায় যে তাহাদের ওই সকল বিষয়ে ধারণা চেতনা কত পরিষ্কার ছিল। ইহা তাহাদের ভূমিকা ও জ্ঞাপনী বিশেষত তাহাদের অভিপ্রায় ব্যক্ত করে, এবং যাহা ক্রমে তাহাদের আদত লেখায় উহা আরো স্পষ্টরূপে স্পষ্টতর হইয়াছে। কি বিউটিফুল আমাদের কমলবাবুর গদ্য! এবার একটু অকারণেই দেরিদা করা যাক। Cogito, writing and difference. Cogito and the history of madness. আমার প্রিয়তম লেখাটা থেকে কিয়দংশ। এটা হচ্ছে রাইটিং অ্যান্ড ডিফারেন্সের 100তম পাতা। Close to us, and since Hegel, in his mighty shadow, the two great voices which have ordered us to this total repetition, which itself has recalled us to ourselves and has been acknowledged as of utmost philosophical urgency, are those of Husserl and Heidegger, despite the most profound dissimilarities. The appeal to tradition, which is in no way traditional, is shaped by an intention common to Husserlian phenomenology and to what we will
call provisionally by approximation and for reasons of economy, Heideggerian quote-unquote, and ontology. Thus, very briefly, the entirety of philosophy is conceived on the basis of its Greek source. As is well known, this amounts neither of an Occidentalism nor to a historicism. It is simply that the founding concepts of philosophy are primarily Greek, and it would not be possible to philosophize or to speak philosophically outside this medium. That Plato, for Husserl, was the founder of the reason and the philosophical task, whose telos was still sleeping in the shadows, or that for Heidegger, on the contrary, Plato marks the moment at which the thought of being forgets itself and is determined as philosophy. This difference is decisive only at the culmination of a common root which is Greek. The difference is fraternal in its posterity, entirely submitted to the same domination of the same two, which will disappear neither in phenomenology nor in quote-unquote ontology. Violence and metaphysics.